দেশ সন্ধ্যায় স্বাগত জানাচ্ছি আমি ফখরুল ইসলাম। সহিংসতায় মানুষ খুনের সঙ্গে জড়িতদের বিচার হবে বললেন প্রধানমন্ত্রী। সাম্প্রতিক সহিংসতায় 147 জন নিহত হয়েছে বলে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। আন্দোলন, সহিংসতা ও বর্তমান পরিস্থিতি, এই শিরোনামে আজ আমরা কথা বলবো। স্টুডিওতে সরাসরি দুজন অতিথি যুক্ত আছেন, আমরা তাদেরকে পরিচয় করাতে চাই। আছেন কমরেড রাজিকুজ্জামান রতন, সহ সাধারণ সম্পাদক বাসদ, এবং আছেন মাহমুদ সালাউদ্দিন চৌধুরী, সদস্য অর্থ পরিকল্পনা বিষয়ক উপকমিটি বাংলাদেশ আওয়ামী লীগ। দুজনকে স্বাগত জানাচ্ছি। আমরা একটু সরাসরি যেতে চাই। কমরেড রাজিকুজ্জামান রতন, আপনার কাছে একটু আসি। কারফিউ জারির পর দেশে শান্তি ফিরেছে, যে সংঘাত সংঘর্ষ চলছিল সেটি থেমেছে, বন্ধ হয়েছে, এখন অনেকটা জনজীবন স্বাভাবিক হওয়ার পথে। সংঘাত সংঘর্ষও শেষ হয়েছে, মানুষের মধ্যে আতঙ্ক কতটা কেটেছে কি বলবেন? ধন্যবাদ। কারফিউ কথাটাই প্রমাণ করে যে দেশে শান্তি ছিল না, শৃঙ্খলাও ছিল না। আর কারফিউ যেহেতু বহাল আছে, ফলে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠিত হয়েছে, এই কথাটাও বলা যাবে না। কখনো কখনো দমন করে কাউকে চুপ করে রাখা যায়। চুপ করে থাকা মানে কিন্তু শান্তিতে থাকা না, চুপ করে থাকা মানে কিন্তু স্বস্তিতে থাকা নয়। ফলে আজকেও ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক বলেছেন যে এতদিন বলা হয়েছিল ষড়যন্ত্র, এখন বলা হচ্ছে অভ্যুত্থান, এবং যদি কারফিউ দেওয়া না হতো তাহলে তারা গণভবন দখল করে নিত। তার মানে শাসক দল যারা আছে তারাও কিন্তু একটা আতঙ্কের মধ্যে আছেন। শাসক দল যদি আতঙ্কের মধ্যে থাকেন, তার প্রতিক্রিয়াটা কি হয়? তাহলে শাসন যন্ত্রটা তাদের জনগণের উপর ব্যবহার করা হবে। শাসন যন্ত্র বলতে পুলিশ আছে, বর্ডার গার্ড আছে, তারপর সেখানে পরবর্তীতে আর্মিও নামানো হয়েছে। তাহলে শাসন যন্ত্র যদি জনগণের মুখোমুখি দাঁড়িয়ে থাকে, তাহলে তখন কি বলা যাবে যে শান্তি আছে? আচ্ছা, এটা গেল আন্দোলনের দিক। এই সুযোগে দেখুন, একদিকে পরিবহন ব্যবস্থায় কিছুটা জটিলতা তৈরি হয়েছে, বাজারে দ্রব্যমূল্য অস্বাভাবিকভাবে বাড়িয়ে দেওয়া হয়েছে, এবং একটা অজুহাত তৈরি হয় বারবারই, কখনো খরার অজুহাত, কখনো বন্যার অজুহাত, কখনো হয়তো আন্দোলনের অজুহাত, এখন কারফিউর অজুহাত। জিনিসপত্রের দাম কিন্তু একটা আকাশচুম্বী। তারপরে যে বড় সমস্যাটা হয়েছে যে এই যে হাজার হাজার মানুষ আহত, আর মৃত্যু যে কত সেটা তো ঠিক হিসাবটা এক একবার এক এক রকম আসছে। কখনো আমরা শুনছি 209 জন, কখনো শুনছি 147 জন, কখনো শুনি 165 জন। কোনটা যে সঠিক হিসাব এখন পর্যন্ত পাওয়া যাচ্ছে না। এবং একটা জিনিস আজকে খুব ভাবিয়ে তুলেছে, যে জিনিসটা আমরা ফুটেজে দেখলাম, গোটা মানে আন্দোলন করা তো ছাত্ররা সামনাসামনি দেখলো যে বুক চিতিয়ে দাঁড়িয়ে আছে সাইদ, গুলি হলো, সে বসে পড়লো, তারপরে তার সহপাঠীরা তাকে নিয়ে গেল। তারপরে ফরেন্সিক ডিপার্টমেন্ট থেকে রংপুর মেডিকেল কলেজে তারা বললো যে ছড়রা গুলিতে তার বুক ঝাঁঝরা হয়েছে। আজকে দেখলাম বলা হয়েছে যে ইট পাটকেলের আঘাতে তার মৃত্যু হয়েছে। ফলে এই রকম যদি রিপোর্ট হয় এবং এটা যদি এফআইআরও এরকম লেখা হয়, তাহলে সরকারের বক্তব্য জনগণ চোখে যা দেখছে তার মধ্যে থেকে বিরাট ফারাক তৈরি হয়ে যায়। যখনই ফারাক তৈরি হয় তখন কিন্তু সন্দেহের জায়গাটা তৈরি হয়। আর একটা বড় সন্দেহের জায়গা, আজকে যখন ইন্টারনেট চালু, মানে 4G চালু করা হলো, বলা হলো, তখন দেখা গেল যে আসলে ডাটা সেন্টার ক্ষতিগ্রস্তই হয়নি। অথচ আমরা এতদিন শুনেছিলাম ডাটা সেন্টার ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, যে কারণে ইন্টারনেট বন্ধ। একবার পলক মন্ত্রী উনি বললেন যে সরকার বন্ধ করেনি ইন্টারনেট, ইন্টারনেট এমনি বন্ধ হয়ে গেছে। আচ্ছা, এমনি কেমন করে বন্ধ হলো? অ্যান্ড যে ইন্টারনেট ইন্টারন্যাশনাল গেটওয়ে, IIG, তারা বলল তাদের কাছে বলা হয়েছিল, সেই কারণে তারা এটাকে বন্ধ করে দিয়েছে। একটা সময় আমরা শুনেছিলাম যে ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে ইন্টারনেট বন্ধ হয়েছে। এখন শুনছি যে সরকারের নির্দেশে অথবা কোনো কর্তৃপক্ষের নির্দেশে এটা বন্ধ হয়েছে। আবার সরকারের মন্ত্রী বলছেন যে তারা বন্ধ করেননি, এটা এমনি বন্ধ হয়েছে। এইরকম যখন নানা ধরনের পরস্পর বিরোধী ইনফরমেশন থাকে, তখন জনগণের মধ্যে স্বস্তি থাকে না, তখন জনগণের মধ্যে সন্দেহ তৈরি হয়। আর এই সন্দেহ থেকে গুজব তৈরি হয়, গুজব আবার একটা পরিস্থিতিটাকে জটিল করে তোলে। ফলে আমরা বলছি যে যদি পরিস্থিতিটাকে স্বাভাবিক করতে হয়, কয়েকটা কাজ করা দরকার। যারা আহত হয়েছে তাদের চিকিৎসার ব্যবস্থা যেমন করা দরকার, নির্বিচারে এই গ্রেপ্তার, এবং গ্রেপ্তারের নামে অনেক সময় আমরা দেখি যে গ্রেপ্তারের নামে এক ধরনের হয়রানি আছে, যেটাকে আমরা গ্রেপ্তার বাণিজ্য বলি, সেরকম পরিস্থিতি হচ্ছে, সেটা বন্ধ করা উচিত। 3 নম্বর হচ্ছে বিশ্ববিদ্যালয় সহ শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে দেওয়ার ক্ষেত্রে একটা সুনির্দিষ্ট রূপরেখা দাঁড় করানো উচিত। এবং আন্দোলনরত যে ছাত্ররা ছিল, সরকারও বলছে যে আন্দোলনরত ছাত্ররা কোনো হামলা করে নাই, তাহলে যারা আন্দোলন করেছিলেন তাদেরকে ধরে নিয়ে এসে তাদেরকে নানাভাবে নিরাপত্তার নামে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হচ্ছে।
এখন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা গিয়ে বলেছেন যে ছাত্ররা কিংবা সন্তানেরা তো বাবা মার কাছে সবচেয়ে বেশি নিরাপদ, তাদেরকে যদি নিরাপদেই রাখতে হয় তাহলে ডিবি অফিসে কেন? ফলে এইরকম কথা যখন নিরাপদ, তাদের নাকি নিরাপত্তার জন্য তাদেরকে এখানে নিয়ে আসা হয়েছে। ফলে এই যে কথাগুলো এবং কাজগুলো হচ্ছে, এতে বোঝা যায় যে এখনও পুরোপুরি স্বস্তি আসেনি। তবে যেহেতু কারফিউ জারির পরে সামরিক বাহিনীর উপস্থিতির কারণে আন্দোলনের যেই জায়গাটা সেটা আর নেই, অ্যাপারেন্টলি উপরে দৃশ্যমানতা সেটা মনে হচ্ছে যে বাইরে বিক্ষোভটা হয়তো দৃশ্যমান নয়, কিন্তু বিক্ষোভ যে কারণে হয়েছিল সে কারণগুলো দূর হওয়া এবং বিক্ষোভ পরবর্তীতে যে ঘটনাগুলো ঘটেছিল সেগুলো যদি সুরাহা করা হয়, প্রধান দাবি পূরণ হয়েছে। আচ্ছা, পূরণ হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এই প্রশ্নটা আসে, এই পূরণ তো হলোই এত প্রাণের বিনিময়ে, সেই তো প্রশাসনিক নির্দেশেই কাজ করতে হচ্ছে। যদি প্রজ্ঞাপনের মাধ্যমে এটা করতে হয় তাহলে এই প্রজ্ঞাপন জারির কথাটাই ছাত্ররা বলেছিল, সেই কথা তো শেষ পর্যন্ত কোর্টের মাধ্যমেও এলো। তাহলে সেই ছাত্রদের কথাটাই যদি মেনে নেওয়া হতো তাহলে কি এটা হতো? তাহলে এখানে কি কাজ করেছিল? কাজ করেছিল কি জেদ, কাজ করেছিল কি দম্ভ, কাজ করেছিল কি দমন করার সেই শক্তি আছে বলে যে কাউকে আমরা দমন করতে পারি, এই মানসিকতা? তার কারণ এটা যদি থাকে তাহলে এই অস্বস্তিকর পরিস্থিতি কিন্তু বহাল থাকবে। আতঙ্ক তো কেটেছে নাকি? ওই যে কার পরিস্থিতি, আতঙ্ক কেটেছে? ওই যে মানুষের সরকারের আতঙ্ক কমেছে না, সাধারণ মানুষের, সাধারণ মানুষ তো এখন আতঙ্কের মধ্যে আছে। তার কলেজ পড়ুয়া ছেলে হলে গ্রেপ্তার হয়ে যেতে পারে, ব্লক রেইড হলে, এবং সংঘর্ষের যে আতঙ্ক ছিল, বলা হয়েছে যে সেক্ষেত্রে সহযোগিতা করবে এবং আহ্বান জানানো হয়েছে এদেরকে ধরিয়ে দেওয়ার ক্ষেত্রে সহযোগিতা করুন। পুলিশের সঙ্গে সহযোগিতা করে যদি বলে যে হ্যাঁ সে এই ইয়েতে ছিল, তাহলেই তো সে গ্রেপ্তার হয়ে যাচ্ছে। ফলে এই রকম একটা যদি বলে আতঙ্ক কার কাটলো? সরকার দমন চালিয়ে পরিস্থিতিটাকে তার নিয়ন্ত্রণে এসেছে, ফলে সরকার মনে করতে পারে তার আতঙ্কটা কেটেছে। কিন্তু এখন যে জনগণের উপর যে আক্রমণটা চলছে, জনগণের উপর আক্রমণ তো কমে নেই। জি, আমরা একটু মাহমুদ সালাউদ্দিন চৌধুরী আপনার কাছে আসতে চাই। একই প্রশ্ন আসলে, কারফিউ জারির পর শান্তি এসেছে, মানুষের মধ্যে আতঙ্ক কতটা কেটেছে, কি বলবেন? ধন্যবাদ আপনাকে। আজকে যারা দেশ সন্ধ্যা দেখছেন সবাইকে আমি শুভেচ্ছা জানাই। আমি রতন ভাইয়ের কথা দিয়ে শুরু করতে চাই। তিনি একটা কথা বলেছেন কি কলেজ পড়ুয়া ছেলে যাদের আছে তারা কিন্তু আতঙ্কে আছেন। আসলে এটাও কিন্তু একটা গুজবের অংশ আমি মনে করি। কারণ আমরা যে নিত্য নৈমিত্তিক, বিশেষ করে আজকে এক সপ্তাহ যাবৎ নানা গুজবের ডালপালা ছড়িয়ে সারা বাংলাদেশকে অস্থির করার চেষ্টা করেছে এবং একটা নৈরাজ্যকর পরিস্থিতি তৈরি করে বারবার খেসারত দিতে হচ্ছে আজকে আমাদের সবাইকে। এখানে আমি মনে করি এখানে রতন ভাই বসে আছেন, উনি যেমন এখান থেকে মুক্তি পাচ্ছেন না, আমরাও পাচ্ছি না। এবং এই গুজবের ডালপালাটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে দেখেন, আমরা দেখলাম যে হঠাৎ করে সারা বাংলাদেশের খবর হলো কি মাননীয় প্রধানমন্ত্রী স্পেন চলে গেছেন। তার একটি স্পেন সফর ছিল আরও দুদিন পরে। অর্থাৎ তারপর উনি 14 দলের বৈঠকের সময় যখন সারা বাংলাদেশের গণমাধ্যমে দেখানো হলো তখন মানুষ একটু বুঝলো যে এটি গুজবই ছিল। তো এই ধরনের গুজবের কিন্তু কোনো শেষ নেই এখনও পর্যন্ত। আর আরেকটু সাধারণ মানুষ আজকে বিভিন্ন পত্রিকায় আমরা যে রিপোর্টগুলো দেখলাম, ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসারত 259 জনের মধ্যে শুধুমাত্র 2 জন শিক্ষার্থী আছেন, আর সবই কিন্তু একদম নর্মাল মানুষ। মানুষ আমি বলবো যে শিক্ষার্থী মানুষ আমরা ডিফার করতেছি এই জন্য যে আন্দোলনটা ছিল শুধুমাত্র শিক্ষার্থীদের। আচ্ছা গেল দেখেন, আর একটা দেখেন আজকে মীর মুগ্ধকে নিয়ে অনেক জায়গায় লেখালেখি হয়েছে। এই ছেলেটা ভালো গান গাইতে পারে, ভালো আবৃত্তি করে, পড়ালেখায় ভালো, নানাভাবে অনেক গুণী একটা ছেলে। তার টুইন ভাই মুগ্ধ এবং স্নিগ্ধ, তাদের টেলিভিশনের কোন একটা প্রোগ্রামে কিন্তু আমরা দেখেছিলাম 2 ভাইয়ের নানা ধরনের পারফরমেন্স। দেখেন সে যেদিন একটা শিবিরের বিরুদ্ধে স্ট্যাটাস দিল, মানে আপনারা কেউ এই সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনে এসে নস্যাৎ করার চেষ্টা করবেন না, আপনারা এখানে ঢুকার চেষ্টাও করবেন, এই ধরনের একটা দেওয়ার পরে আপনার খুন হলো। আরও একটা বলি, রেসিডেন্সিয়াল মডেল স্কুলে ছিল ফারজান পারিবারিকভাবেই কিন্তু তারা মোটামুটিভাবে মুক্তিযুদ্ধের আদর্শে একটা লালিত পরিবার। এবং আমরা দেখেছি আমাদের যে বিদ্যুৎ প্রতিমন্ত্রী আছেন ওনার আত্মীয় হন এবং ওনার সাথে অনেক ছবি দেখেছি। একটা কলেজে পড়ুয়া ছেলে, সে তার শিক্ষক তাকে নিয়ে গেছে মিছিলে এবং ওই ছেলে আর ফিরে আসেনি। এবং তার শিক্ষক ছিল ঢাকা মহানগর উত্তরের শিবিরের সম্ভবত জয়েন্ট সেক্রেটারি। এই যে কতগুলো ঘটনা, কিসের ভিতর কী ঢুকে গেল আজকে আপনারা দেখেন। যে সাধারণ শিক্ষার্থীদের যে বিষয়টা ছিল
একটা ভুল ব্যাখ্যার কারণে আমি মনে করি এত বড় একটা ঘটনা ঘটলো। মাননীয় প্রধানমন্ত্রী কি বলেছেন আমরা অবশ্যই মিডিয়ার মাধ্যমে দেখেছি। তিনি বলেছেন চাকরি কে পাবে, রাজাকারের নাতিপুতিরা পাবে নাকি মুক্তিযোদ্ধারা? তিনি বলেছেন অবশ্যই মুক্তিযুদ্ধের নাতিপুতিরা না পেয়ে কি রাজাকার, এই শব্দটা এটার পর এটাকে ভুল ব্যাখ্যা করা হলো। আমি মনে করি এটাও একটা গুজব করে সাধারণ শিক্ষার্থীদের ক্ষুব্ধ করা হয়েছে এবং সাধারণ ছাত্রছাত্রীকে বিক্ষোভের মধ্যে নিয়ে আসা হয়েছে। এবং দেখেন একটা জিনিস মীমাংসিত একটা বিষয়, কোর্টে কার পক্ষে সরকার লড়লো? সাধারণ শিক্ষার্থীদের পক্ষেই লড়েছেন। এই জিনিসটাও কিন্তু সাধারণ শিক্ষার্থীদেরকে বোঝার মতো বিষয়টি এমনভাবে আমাদের বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে অপপ্রচার শুরু হলো, সাধারণ শিক্ষার্থীরা বিভ্রান্ত হয়ে গেল। তারপরে তো দেখলেন কত প্রাণ ক্ষয় হলো আমাদের। আজকে দেখেন রতন ভাই বলেছেন যে আমরা যে যারা চিকিৎসায় যারা আহত অবস্থায় আছেন তাদের কিন্তু চিকিৎসার দায়িত্ব মাননীয় প্রধানমন্ত্রী নিয়েছেন। তিনি এটাও বলেছেন এরা কারা, এরা আমাদেরই সন্তান, সুতরাং এটা কে কোন দল করে কী করে আমার কোনো দরকার না, দেখে সবার দায়িত্ব আমরাই নিলাম। এবং আপনি দেখেন ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসা চলছে, বঙ্গবন্ধু মেডিকেলে তারা আছেন, ওখানেও চিকিৎসা চলছে। এবং যারা নিহত হয়েছেন সেই পরিবারের সবাই আজকে কম বেশি গণভবনে এসেছেন। 34 জনকে আজকে মাননীয় প্রধানমন্ত্রী সমবেদনা জানিয়েছেন। আমি এখানে মাননীয় প্রধানমন্ত্রী তাদেরকে সহযোগিতা করেছে এটা বলতে চাই না, মাননীয় প্রধানমন্ত্রী অনেক মানবিক একজন মানুষ, তিনি তাদের পাশে দাঁড়িয়েছেন। এবং আমি মনে করি তিনি একজন রাষ্ট্রের প্রধান হিসাবে উনি যা যা করা দরকার সেটাই করেছেন। পাশাপাশি আরেকটা কথা বলি, এখন আরেকটা জিনিস কিন্তু ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে। অনেক যে আমাদের রাষ্ট্রীয় যে সমস্ত কেপিআই মনে করি সেই সমস্ত স্থাপনাগুলোকে ধ্বংস করার চেষ্টা করা হয়েছে। এটা কি ইসরায়েল ফিলিস্তিনের যুদ্ধ? এখানে দখল করতে হবে পৃথিবী। এখানে মেট্রো রেল, পৃথিবীতে যে আমাদের সক্ষমতার উন্নয়নের যে একটা প্রতীক মেট্রো রেল কিংবা পদ্মা সেতু, আজকে মেট্রো রেলকেও কিন্তু আঘাত করা হয়েছে। আপনি দেখেন আজকে কদিন যাবত মেট্রো রেল বন্ধ, ঢাকা আবার সেই পুরনো চেহারায় ফিরে এসেছে। এবং পাশাপাশি যদি দেখি সেতু ভবন, কিসের উপর আক্রোশ? সারা বাংলাদেশে যে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, আজকে 16 বছরে বাংলাদেশের যে অবিশ্বাস্য উন্নয়ন, সব কিছু মিলিয়েই একটা মানে সারা বিশ্বের সাথে পাল্লা দেওয়া, বাংলাদেশকে পিছিয়ে দেওয়ার জন্য কিন্তু এই আয়োজন। আপনি দেখেন যে একটা শহরে আমাদের যে টোটাল সিম আছে, শুধু 1 লক্ষ সিম ঢুকলো কয়েকদিনের মধ্যে, এবং 1 লক্ষ মানুষ কিন্তু আসলো ঢাকায়। নতুনভাবে ঢাকা এসেই তারা কি করলো দেখেন, সারা বাংলাদেশের যে বিষয়টা ছিল, আপনি দেখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কিছু হয়নি, চট্টগ্রাম শহরে হয়েছে অনেক কিছু। আবার পাশাপাশি দেখেন সারা বাংলাদেশের সবাইকে এনে ঢাকাকে অচল করার জন্য চেষ্টা করা হয়েছে। এবং আপনি দেখেন বিএনপির নেতা আমির খসরু মাহমুদ চৌধুরীর একটা ফোন আলাপ কিন্তু আমরা সকলেই শুনেছি। তিনি বলছেন তোমরা কুমিল্লায় বসে কী করো, তোমরা ঢাকায় চলে আসো, ঢাকাকে আঘাত করতে হবে, ঢাকাকে অচল করতে হবে। বিএনপি কিন্তু সবসময় একটা কথা বলতো, তাদের আন্দোলন কখনোই তারা সফল হতে পারছে না ঢাকাকে অ্যাটাক করতে পারছেন না বলে। তারা সেই, আমি তো মনে করি এখানে সবাই কিন্তু একজোট হয়েছেন। ছাত্রদের, শিক্ষার্থীদের যে একটা সৎ উদ্দেশ্য ছিল, তারা একটা মুভমেন্টের মাধ্যমে কিংবা তারা যে তাদের যে আন্দোলন, বিশেষ করে কোটা সংস্কারের যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তাদের উদ্দেশ্য সৎ, তাদের ভিতরে ঢুকে এরা নিজস্ব একটা হাসিল করার চেষ্টা করেছে। আমরা এর আগেও দেখেছি 2018 সনে কিংবা নিরাপদ সড়ক চাই যে আন্দোলনটা ছিল, একইভাবে তার কতগুলো বাচ্চা শিশু আমরা দেখলাম যে কীভাবে সারা বাংলাদেশকে একটা নিয়ন্ত্রণে নিয়ে আসলো। এবং আমরা দেখলাম তারা কীভাবে ট্রাফিক রুলসগুলো মানতে হয় তারা চেষ্টা করেছে ইয়েতে থেকে। কিন্তু পাশাপাশি যখন দেখলাম যে নীলক্ষেতের মতো জায়গায় যখন ব্যাচ পাওয়া যাচ্ছে, নীলক্ষেতের মতো জায়গায় হঠাৎ করে রাতারাতি অনেক স্কুল ড্রেস পাওয়া যাচ্ছে, তখনই আমরা বুঝলাম এই আন্দোলনটা ছিনতাই করা হয়েছে। একইভাবে আমি মনে করি আজকে 2024 সনের যে জুলাইয়ের যে আন্দোলনটা, সেটাও ছিনতাই করার চেষ্টা করেছে জামাত শিবির এবং বিএনপি। কারণ তাদের উদ্দেশ্য তো একটা, আর কিচ্ছু না। তাদের যে প্রতিশোধ, 71 পরাজিত হয়েছেন যারা, তারাও প্রতিশোধ নেওয়ার চেষ্টা করেছেন। এবং যুদ্ধ অপরাধীদেরকে ফাঁসি দেওয়া হয়েছে, যুদ্ধ অপরাধীদের বিচার হয়েছে, সেই প্রতিশোধ নেওয়ার চেষ্টা করেছেন। এবং আরও যদি বলি বঙ্গবন্ধুর খুনিরা যারা আছেন, সব কিছু মিলিয়েই এবং 16-17 বছরের যে বিএনপির যে না পাওয়ার বেদনা, বিএনপির যে যাতনা, সব কিছু মিলিয়ে কিন্তু তারা একটা অস্থিতিশীল পরিবেশ। আমরা এই আলোচনা আবারও ফিরবো, একটি বিরতি নিতে হবে। প্রিয় দর্শক, দেশ সন্ধানে একটি ছোট্ট বিরতি, ফিরবে একটু পর, সঙ্গেই থাকবেন। দেশ সন্ধ্যা আরও একবার স্বাগত জানাচ্ছি। আমরা সরাসরি আলোচনায় ফিরতে চাই। কমরেড রাজুকুজ্জামান রতন আপনার কাছে আসি। শিক্ষা প্রতিষ্ঠানগুলো হয়তো খুলতে আরও সময় লাগবে, কারণ অনেক মেরামতের বিষয় আছে, অনেক কিছু আছে। সেই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আসলে শান্তি ফিরবে কবে? আরেকটি প্রশ্ন হচ্ছে যে প্রধানমন্ত্রী বলেছেন দেশের অর্থনীতিকে পঙ্গু করতেই এই ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে, এবং ইন্টারনেট বন্ধের কারণে রেমিটেন্স, রপ্তানি বাণিজ্যে বেশ প্রভাব পড়েছে, অর্থনীতিও ক্ষতিগ্রস্ত হচ্ছে। কি বলবেন? দুটি প্রশ্ন। সত্যি আন্দোলনের মধ্য দিয়ে আমরা কয়েকটা জিনিস দেখলাম। একটা হলো যে মানুষের মধ্যে ক্ষতিগ্রস্ত হলো আস্থার জায়গাটা, দ্বিতীয়ত ক্ষতিগ্রস্ত হলো দেশের অর্থনীতিটা,
তৃতীয়ত ক্ষতিগ্রস্ত হচ্ছে আমাদের শিক্ষা। হ্যাঁ, এখন যদি এক এক করে ধরি, আস্থার জায়গাটা ক্ষতিগ্রস্ত হলো কেন? তার মানে যখন যে পদক্ষেপটা নেওয়া দরকার সেটা নেয়নি, যুক্তির চাইতে শক্তি প্রয়োগের প্রবণতা থাকার কারণে আস্থার জায়গাটা নষ্ট হয়েছে। তারপরে ধরি যদি বলি অর্থনীতি, কয়েকদিন আগেই এই ঘটনার কয়েকদিন আগেই প্রধানমন্ত্রী পর্যন্ত বলতে বাধ্য হয়েছেন, রাগে ক্ষোভে বলতে বাধ্য হয়েছেন যে আমার পিয়ন পর্যন্ত 400 কোটি টাকার মালিক। তাহলে সেই পিয়ন কিন্তু দেশের বাইরে চলে গেছেন। তারপরে আমাদের পুলিশের আইজি কত টাকার মালিক এটা তো খুঁজে বের করাই মুশকিল। হ্যাঁ, সাবেক আইজি কত টাকার মালিক সেটা মানে খুঁজে পাওয়া মুশকিল। এবং সবচেয়ে আশ্চর্যজনক ঘটনা, একদিনে 5-6টা ব্যাংক থেকে কোটি কোটি টাকা যে তিনি তুলে নিলেন, ব্যাংক থেকে 10 লাখ টাকা কেউ তুলতে গেলে নানা ধরনের কোয়ারির শিকার হতে হয়। তিনি একজন তার স্ত্রী তুলছেন 6 কোটি টাকা, তিনি তুলছেন 3 কোটি টাকা, এরকম টাকা যে তুলে ফেললেন, এগুলো কি দেশের অর্থনীতিকে পঙ্গু করে নাই? কিংবা মতিউর কাণ্ডের মধ্য দিয়ে দেশের অর্থনীতিকে পঙ্গু হয় নাই? দেশ থেকে বিদেশে যে টাকা পাচার হয়ে যাচ্ছে এবং বলা হচ্ছে নাকি 11 লক্ষ কোটি টাকার মতন দেশের থেকে বিদেশে বিভিন্নভাবে পাচার হয়েছে, সেগুলোকে দেশের অর্থনীতিকে ফোকলা করে দেয় নাই? ব্যাংকগুলো কি ফোকলা হয়ে যায় নাই? মানে ঋণ খেলাফির পরিমাণ তো সর্বকালের সর্বোচ্চ ছুঁয়েছে, প্রায় 1,82,000 কোটি টাকার মতো খেলাফি ঋণ হয়ে গেল। তাহলে এগুলোকে অর্থনীতিকে পঙ্গু করছে না? সবচেয়ে বেশি যখন পিয়ন কাণ্ড আর ছাগল কাণ্ড এগুলো যখন ঘটে, তখন মানুষের মধ্যে তৈরি হয় যে অর্থনীতি তো ফোকলা করে ফেলছে ওরা। এখন তারপরে ধরুন এই কয়েকদিনের যদি ধ্বংসযজ্ঞের কথা বলি, ইন্টারনেট বন্ধের কারণে যে পরিমাণ ক্ষতি হয়েছে, তো এখন যদি দেখা যায় যে ইন্টারনেট বন্ধের কারণটা নির্দেশটা সরকারের, তাহলে এটার জন্য দায়টা কে নেবে? 2 নম্বর যদি বলি যে আমাদের গুরুত্বপূর্ণ কেপিআই যদি বলি, একটা জিনিস খেয়াল করে দেখুন, কানাডিয়ান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে পুলিশরা আটকা পড়েছিল, তাদেরকে উদ্ধার করবার জন্য 2টা হেলিকপ্টার পাঠিয়ে 70-72 জন পুলিশকে উদ্ধার করে নিয়ে যাওয়া হলো। 6-7 ঘন্টা ধরে হামলার পর হামলা হয়ে রামপুরা টিভি সেন্টার পুড়ল, কই সেখানে হেলিকপ্টার গেল না তো? হেলিকপ্টার দিয়ে পানি ছিটিয়ে নাকি আগুন নিভানো হয়েছে এরকম শুনলাম, কই ওখানে তো হেলিকপ্টার দিয়ে একটা টিয়ার শেলও পড়লো না। আচ্ছা, তারপরে যদি বলি যে আমাদের গুরুত্বপূর্ণ যে কেপিআই যেগুলো, সেই কেপিআইগুলো সুরক্ষা করার জন্য রাস্তায় গুলিতে, উত্তরাতে গুলিতে মানে 40-50 জন মানুষ মৃত্যুবরণ করছে রাস্তায়, বাড্ডাতে গুলিতে মৃত্যুবরণ করছে। আজকেও আমরা ঢাকা মেডিকেলে গিয়েছিলাম দেখতে, তো ওখানে ঢাকা মেডিকেল কর্তৃপক্ষ বললেন তারা 1073 জন ওখানে এসেছিল আহত, নানাভাবে আহত। তাদের মধ্যে 352 জন অ্যাডমিশন নিয়েছিল, এখন 218 কিংবা 220-এর মতো আছে, এবং আইসিইউতে 30 জন আছে। ভাই সেটা রাইটলি বলেছেন, তাদের মধ্যে কিন্তু ছাত্র হচ্ছে 2 জন আর বাকিরা সবাই হচ্ছে শ্রমজীবী মানুষ। তার মধ্যে একটা বাচ্চা ছেলে টেম্পু ড্রাইভার, সে তার পেটটা ছিন্নভিন্ন হয়ে গেছে রাইফেলের গুলিতে। তাহলে কি পরিমাণ, এটা খুব বেশি হলো 17-18 বছর বয়স হবে। তো এই যে আক্রমণ, সেক্ষেত্রে অস্ত্র ব্যবহার করা হলো কেপিআই রক্ষা করার জন্য, একটা কেপিআই, সেটা মহাখালী ডাটা সেন্টারের কথা বলেন, অথবা সেতু ভবন কথা বলেন, অথবা টিভি সেন্টার রক্ষা করার কথা বলেন, কোনো কেপিআই রক্ষা করার জন্য কি কোনো ধরনের তৎপরতা আমরা দেখেছিলাম? ফলে এটাও দেখতে হবে যে মুভমেন্ট যারা করেছে বা যারা বিশৃঙ্খলা করেছে, মুভমেন্ট যারা করেছে তাদের যুক্তি ছিল, যারা বিশৃঙ্খলা করেছে তারা ধরলাম দেশের অর্থনীতি ক্ষতি করতে চেয়েছে। তাহলে যারা দেশের অর্থনীতি ক্ষতি করতে চায়, তাহলে যারা দেশের অর্থনীতিকে রক্ষা করতে চায়, তাদের রোলটাও কিন্তু এই সমস্ত জায়গায় খুব একটা ভালো দৃশ্যমান হয়নি। ফলে এখন ওই দোষ চাপানোর খেলা খেলে কিন্তু সমস্যার সমাধান হবে না। আমাদের দেখতে হবে, এখান থেকে অনুসন্ধান করে বের করতে হবে যে সমস্যাটা আমার 2 দিনে সমাধান করা যেত, সেই সমস্যাটা এত প্রলম্বিত, এত দীর্ঘায়িত হলো কেন? 2, যে অর্থনৈতিক ক্ষতিগুলো দেশের হলো, এটা কি কারণে এই ক্ষতিগুলো হলো? 3 নম্বর, দেশের অর্থনৈতিক ক্ষতি হয়তো আমার জনগণ ট্যাক্সের টাকা দিয়ে ক্ষতিপূরণ করে দেবে, অথবা বিদেশ থেকে ঋণ নিয়ে এসে ক্ষতিপূরণ হয়ে যাবে, কিন্তু যে জীবনগুলো ঝরে গেল, যে বাচ্চা ছেলেটা এখন তার বয়স 15, আগামী 70 বছর পর্যন্ত সে যে মানে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটবে, যে প্রায় 400 জনের উপর চোখে ছড়াগুলি লেগেছিল, তারা যে দৃষ্টিশক্তি হারাবে অথবা দুর্বল হয়ে যাবে, এই মানুষগুলোর জীবনের শান্তি স্বস্তি কোথা থেকে আসবে? ফলে টাকার হিসাবটা করা যাচ্ছে, কিন্তু মানুষের জীবনের হিসাবটা কিভাবে করব? আসবো আপনার কাছে। আমি একটু মাহমুদ সালাউদ্দিন চৌধুরী আপনার কাছে আসতে চাই যে শিক্ষা প্রতিষ্ঠানে শান্তি বা স্বস্তি কবে ফিরবে একটি বিষয়, আরেকটি বিষয় হচ্ছে যে আমাদের অর্থনীতিও কিন্তু রেমিটেন্স কমে গেছে, অর্থনীতিতে বেশ প্রভাব পড়েছে, বিশেষ করে রপ্তানিতেও। কি বলবেন? না, অবশ্যই। বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানের বিষয়টা একটু বলে, শিক্ষা প্রতিষ্ঠান খুবই আমাদের জন্য, আমি বলি আমরা আগামীর যে নাগরিক তৈরি করার যে, যদি বলি এটা কারখানা, এটা এখন আমাদের শিক্ষা প্রতিষ্ঠান, যেভাবে এগুলো হয়তো বা অচিরেই খুলে যাবে। এবং সামনে একটা বড় চ্যালেঞ্জ ছিল আমাদের ইন্টারমিডিয়েট পরীক্ষা, কিন্তু অর্ধেকে কিন্তু স্থগিত হয়ে আছে, 1 তারিখ পর্যন্ত স্থগিত করেছে। এরপরে হয়তো বা সরকার একটা সিদ্ধান্ত নেবেন, আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী আছেন, তিনি হয়তো জানাবেন কবে
বিশেষ করে এইচএসসি পরীক্ষাটা নেবেন। কিন্তু যেটা হলো শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে আমি তো মনে করি, এবং সার্বিকভাবে যদি পরিস্থিতি ভালো না হয়, তো শিক্ষা প্রতিষ্ঠান খোলার মতো পরিবেশ তৈরি যখনই হবে তখনই হয়তো শিক্ষা প্রতিষ্ঠান খুলবে। কিন্তু পাশাপাশি আমরা একটু দেখেছি ধ্বংসযজ্ঞ শুধুমাত্র রাষ্ট্রীয় যে আমরা যে কেপিআই বলে যেগুলোকে মনে করি সেখানে হয়েছে সেটাও না, বিশ্ববিদ্যালয়গুলোতে তো খুবই করুণ অবস্থা। বিশেষ করে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা আমরা বলবো, এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থা খুবই খারাপ। এবং আমরা দেখলাম আমাদের ভিসি মহোদয় তিনি বলেছেন কোথায় কী অবস্থা, এবং আমরা গণমাধ্যমেও জেনেছি এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান অবস্থা কী। এবং এখানে একটা মেরামতের বিষয় আছে, কারণ একজন ছাত্র যখন উঠবেন কিংবা একজন ছাত্রী যখন তার হলে থাকবেন সেটা বসবাস উপযোগী হতে হবে, এবং এগুলোকে বসবাস উপযোগী করার পরে হয়তো বা আমাদের শিক্ষা মন্ত্রণালয় কিংবা সংশ্লিষ্ট যে সমস্ত বিষয় আছেন তারা সিদ্ধান্ত নেবেন কবে শিক্ষা প্রতিষ্ঠান খুলবেন। এবং আমি মনে করি প্রত্যেকটা ছাত্রছাত্রী যখন তাদেরকে নিরাপদ বোধ করবেন শিক্ষা প্রতিষ্ঠানে, তারা অবশ্যই তখন শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে আসবেন। পাশাপাশি আরেকটা কথা, অর্থনীতির যে ক্ষতি হয়েছে, এবং ভাই যেটা বললেন যে পাশাপাশি মানুষের যে ক্ষতি, আসলে মানুষের ক্ষতির কোনো অর্থ দিয়ে কোনো কিছু দিয়ে নিরূপণ করা সম্ভব না, কোনো মানুষের পক্ষেই সম্ভব না, কোনো সরকারের পক্ষেও সম্ভব না। তারপরে এটা থেকে খুব দুঃসময়ে কঠিন সময়ে সরকার আমাকে সমবেদনা জানাচ্ছে কিংবা সরকার আমার পাশে আছে কিনা, এটাও অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। কিন্তু আমরা এই যাবৎকালে দেখছি আজকেও মাননীয় প্রধানমন্ত্রী 34 জনকে সাহায্য করেছেন, তাদের সহানুভূতি জানানো, সমবেদনা জানানো, তাদের পাশে থাকা। মাননীয় প্রধানমন্ত্রী গিয়েছেন প্রতিদিন কোনো না কোনো হাসপাতালে তিনি যাচ্ছেন, সমবেদনা জানাচ্ছেন। এবং একটা জিনিস হলো, একটা দৃশ্যমান বিষয় যেটা হলো মাননীয় প্রধানমন্ত্রী এবং সরকার অবশ্যই জনগণের পাশে আছেন, এটা অবশ্যই আমি মনে করি একটা ইতিবাচক দিক। এবং স্বৈরাচারী সরকারের মতো একদম তাদেরকে ইগনোর করা, কোনো ধরনের সাহায্য সহযোগিতায় না গিয়ে জোর খাটানো, সেই চেষ্টাটা কিন্তু সরকার করছে না। ঘটনা ঘটার পরে যা হচ্ছে, মানে মানুষের পাশে কিন্তু সরকার আছেন। অর্থনীতির যে সংকটটা আমরা যে নিরূপণ করছি, যে অর্থ দিয়ে যেই ইয়েটা হচ্ছে, বিশেষ করে আমরা দেখলাম সেতু ভবনের যে বিষয়টা, কিংবা কালকে মাননীয় প্রধানমন্ত্রী জাপানের একটা ইয়ের সাথেও বৈঠক করলেন, মানে আমরা যে জাপানে বিশেষ করে আমাদের মেট্রো রেলের যে বিষয়টা আছেন সেটা অচিরে কীভাবে স্বাভাবিকভাবে ফিরিয়ে আনা যায়, এটাও কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী শোনা। এবং আমরা এটাও দেখলাম যে বিশেষ করে এই যে এক্সপ্রেসওয়ের যে বিষয়টা, যেটা আমাদেরকে স্বপ্নের মতো মনে হতো, উত্তরা থেকে 30 মিনিটে একদম ফার্ম গেট চলে আসা কিংবা হাতের ঝিল চলে আসা, এই যে বিষয়গুলো ছিল, অল্প সময়ের মধ্যে আমাদের যোগাযোগের যে একটা বৈপ্লবিক ব্যবস্থা হয়েছিল, সেটাও কিন্তু আমরা একটু আবারও ঢাকা কিন্তু যানজটে ফিরে গেছে, আবারও ঢাকায় কিন্তু আগের মতো যানজট শুরু হয়ে গেছে। তো সুতরাং এগুলোর ব্যাপারে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী যথেষ্ট চেষ্টা করছেন স্বাভাবিক গতিতে ফিরিয়ে নিয়ে আসে। এবং আমরা দেখলাম যে চাইনিজ যারা আমাদের এক্সপ্রেসওয়ে যারা নির্মাণ করেছিলেন, তারাও কিন্তু নানা ধরনের ফুটেজ সংগ্রহ করে এগুলো কীভাবে কী করা যায় খুব দ্রুততার সাথে যেভাবে আমাদের এগুলো খুলে দেয় সেই চেষ্টাটা করছেন। কিন্তু আরেকটা হলো বহির্বিশ্বে, বিশেষ করে আমাদের যারা রেমিটেন্স যোদ্ধা, তাদের মধ্যেও কিন্তু এক ধরনের আমি বলবো অপপ্রচার কিংবা গুজব তাদের মধ্যেও কিন্তু শুরু করে দিয়েছেন। এবং অনেকেই খুব বুঝে হোক না বুঝে হোক দেশ বিরোধী কিন্তু এক ধরনের প্রচারণা চালিয়েছে। এবং ওখান থেকে তাদেরকে একদম নর্মাল পজিশনে এনে আবারও হয়তো বা আমরা যে রেমিটেন্স যোদ্ধাদেরকে স্বাভাবিক গতিতে যে অর্থ যে প্রবাহটা আছে সেটা হয়তো আমরা স্বাভাবিক করতে পারবো, আমার কাছে মনে হয় এই বিষয়টা। আর পাশাপাশি আমাদের রপ্তানি আমদানি যে বিষয়টা আছে, অলরেডি তা ব্যবসায়ী সমাজের সাথে মাননীয় প্রধানমন্ত্রী বৈঠক করেছেন, এবং তাদের যে দাবি দেওয়া আছেন সুযোগ সুবিধাগুলো দেয়া। এবং আজকে আমরা দেখলাম যে মোবাইল নেট খুলে দিয়েছেন, এখান থেকে ইমেইল করা যাবে, পত্রপত্রিকা, স্বাভাবিক যে সংবাদগুলো আছেন সেটাও কিন্তু পাবে। তো যার কারণে ব্যবসায়ীদের যে বিষয়গুলো ছিল আপনার রপ্তানির ক্ষেত্রে সেটাও কিন্তু বাধাটা দূর হয়েছে। স্বাভাবিকতা ফিরতে নিতে আরো সময় লাগবে, বিষয় নিয়ে আরো আলোচনা করবো নিশ্চয়ই। প্রিয় দর্শকদের সঙ্গে নিচে আরো একটু বিরতি, ফিরবে একটু পর, সঙ্গে থাকবেন। দেশ সঙ্গে আরো একবার স্বাগত জানাচ্ছি। আমরা সরাসরি যেতে চাই কমরেড রাজুজ্জামান রতন, আপনার কাছে আসলে অর্থনীতি আসলে বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে এই ইন্টারনেট বন্ধ বলেন, রেমিটেন্স এবং রপ্তানি বাণিজ্য সবকিছু ক্ষতিগ্রস্ত। ক্ষুদ্র এবং মাঝারি শিল্পের উৎপাদন কমেছে, বিপণন কমেছে, বিশেষ করে ইন্টারনেট সেবা বন্ধের কারণে বাণিজ্যে যে প্রভাব পড়েছে, এর ক্ষতি আসলে পুষিয়ে কিভাবে উঠবে আসলে? আমার কাছে মনে হয় কিন্তু ক্ষতিটা খুব বেশি ক্ষতির কারণ হবে না। কারণ ধরুন 10 দিনে যে ক্ষতিটা হয়েছে সেই ক্ষতিটা কি আমরা 365 দিনে পূরণ করতে পারবো না? পারবো। কারণ আমাদের তো প্রোডাকশনের কি লস হয়েছে, আমাদের শ্রমজীবী মানুষ তারা যদি নিশ্চয়তা পায়, নিরাপত্তা পায়, তারা এটা পুষিয়ে দিতে পারবে। কিংবা ধরুন আমাদের যদি বলি কৃষি উৎপাদনে এই ঘটনার কি ক্ষতি হয়েছে কি বিপণনের ক্ষেত্রে সেটা, কিন্তু কৃষি উৎপাদনে তার ক্ষতি হয়নি। বরঞ্চ সরকার যদি এখন মনোযোগ দেয় যে হ্যাঁ কৃষির ক্ষেত্রে সরকার আরেকটু তার বরাদ্দ বাড়াবে, শ্রমিকদের জীবনমান উন্নয়নের ক্ষেত্রে ভূমিকা পালন করবে, তাহলে এই ধরনের অনেক ক্ষতি বাংলাদেশ পুষিয়ে দিতে পারবে।
কিন্তু এইটা অর্থনৈতিক ক্ষতিটা এই জন্য আমরা খুব বড় ক্ষতি মনে করি না, কিন্তু ক্ষতি যেটা হয়েছে সেটা তো রাজনৈতিক ক্ষতি, যেটা হয়েছে সেটা সাংস্কৃতিক ক্ষতি, মানে মনন জগতে এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে যে বাংলাদেশে একটা গৃহযুদ্ধের জায়গা চলে গেল। এই জায়গায় কেন গেল, এখান থেকে মানুষ মুক্তি পাবে কিভাবে, এটা গেল একটা সমস্যা। এই বাংলাদেশে এখন কেউ একটা কথা বলতে পারবে না, যদি কোনো কথা বলে তাহলে হয় সে সরকার দলের অথবা সে বিরোধী দলের। মানে একটা কেউ যদি বলে যে আমি একটা যুক্তিসঙ্গত কথা বলতে চাই, তাহলে তার গায়ে একটা ট্যাগ লেগে যাবে। তাহলে একটা দেশের জন্য এটা কত বড় ক্ষতির কারণ। এটা শুধু রাজনৈতিক ক্ষতি হচ্ছে না, এটা মনস্তাত্ত্বিক ক্ষতি হয়ে যাচ্ছে, এবং মানুষ তখন চুপ করে যাচ্ছে। যখন মানুষ চুপ করে থাকবে তখন কিন্তু মানুষের মনোভাব কেউ বুঝতে পারবে না। এবং এই যে ভাই যেটা বললেন গুজবের কথা, গুজবের শুধুমাত্র যে এই ইলেকট্রনিক ডিভাইসকে কন্ট্রোল করার মধ্য দিয়ে গুজব বাড়ে তা না, গুজব কিন্তু আরও একটা কারণে বাড়ে, যখন মানুষ স্বাধীনভাবে স্বচ্ছন্দে তার কথাটা বলতে পারে না, তখনই কিন্তু নানাভাবে ব্যঙ্গ, বিদ্রুপ, গুজব এগুলো বিস্তৃতি করতে থাকে। ফলে অর্থনৈতিক ওই বিষয়টাকে আমরা অত বেশি গুরুত্বপূর্ণ মনে করি না। এটা একটা ক্ষতি, কিন্তু এটা অত বড় ক্ষতি নয়। মূল ক্ষতি হচ্ছে শাসন ব্যবস্থার যে ক্ষত তৈরি হলো, মানুষের মনন জগতে যে ক্ষতটা তৈরি হলো। যে বাচ্চা ছেলেটা আজকে এর আগে নিরাপদ সড়ক আন্দোলন করতে গিয়ে দেখেছে তার জীবন কতটা অনিরাপদ, আক্রমণের মুখোমুখি হয়েছে, যে শিশুরা বাচ্চারা এবার এটা দেখলো, যে মুগ্ধর কথা বলেছিলেন, মুগ্ধ তার বন্ধুদেরকে নিয়ে গিয়েছিল আন্দোলনকারীদেরকে পানি খাওয়াবার জন্য, সে নিজেই সেখানে নিহত হয়ে গেল। এরকম কত সম্ভাবনাময় মানুষ, তরুণ যে আমরা হারালাম, এটা গেলো এক। কিন্তু হারালাম যা, তার চেয়ে বেশি হারাবার আতঙ্কটা যে ছড়িয়ে পড়লো সমাজের মধ্যে। এখন যদি আমাদের কেউ মনে করে যে মধ্যবিত্তদের অনেকেই ভাবতে শুরু করবে তার সন্তানের জন্য এই দেশ বোধহয় নিরাপদ নয়, তাহলে কি হবে? আর একটা দিক, আমাদের রেমিটেন্স যারা রেমিটেন্স, তারা কিন্তু পাঠায় কেন? তারা পাঠায় হচ্ছে তার পরিবারের জন্য, তার মা বাবার জন্য, তার ভাই বোনের জন্য। সেটা বৈদেশিক মুদ্রাটা সরকারের কাছে জমা থাকে, কিন্তু তার বিনিময়ে টাকাটা তো তার পরিবারে চলে আসে। ফলে তার পরিবারের জন্য সে তো টাকা পাঠাবেই। ফলে রেমিটেন্সের সমস্যাটাও শেষ পর্যন্ত কোনো সমস্যা থাকবে না। কিন্তু যেটা হবে, রেমিটেন্সটা কি বৈধ পথে আসবে নাকি হুন্ডির মাধ্যমে আসবে? যদি হুন্ডির মাধ্যমে আসে তাহলে সরকার তার বৈদেশিক মুদ্রার রিজার্ভ হারাবে, দ্বিতীয়ত তার এই মানে রাজস্ব কিছুটা হারাবে। ফলে এইটা খেয়াল করা দরকার যে একটা রাষ্ট্র পরিচালিত হতে হবে গণতান্ত্রিক পদ্ধতিতে, সরকারকে জনগণের আস্থা অর্জন করতে হবে, আর একটা রাজনৈতিক গ্রহণযোগ্য পরিবেশ তৈরি করবার জন্য একটা সুষ্ঠু অবাধ নির্বাচনের জায়গায় একটা দেশ যদি না যায়, জবাবদিহিতা এবং বিশ্বাসযোগ্যতা এই দুটো যদি তৈরি না হয়, সেই ক্ষতিটা কিন্তু অর্থনৈতিক ক্ষতির চেয়ে অনেক বেশি ভয়াবহ। আমরা মনে করি সেই দিকে আমাদের সবার নজর দেওয়া দরকার। ধন্যবাদ। আন্দোলন সহিংসতা বর্তমান পরিস্থিতি আপনার শেষ কথা জানতে চাই, আপনাকে শেষ কথা শুধু এতটুকুই বলি, মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যখন 1981 সালের দেশে এসেছিলেন, তাকে সাংবাদিকরা প্রশ্ন করেছিল, আপনার পরিবার তো কেউ বেঁচে নেই, আপনি এত বড় একটা ঝুঁকি নিয়ে কেন বাংলাদেশে আসলেন? তিনি বলছেন, ঝুঁকি তো আমার জীবন সবসময় আছে, আমি এই চ্যালেঞ্জটাকে গ্রহণ করতে চাই। আপনি দেখেন উনি দেশে আসার পর শুধু চ্যালেঞ্জ একটা না, উনি ব্যক্তিগতভাবে জীবনে 19 বার হত্যার চেষ্টা করা হয়েছে ওনাকে। উনি সেখান থেকে যে লড়াই শুরু করেছেন, সেই লড়াই ওনার থামেনি। এই যে মনে করেন শুধু এই 24 সনের নির্বাচনকে ঘিরে বিশ্বমোড়ল্লা যেভাবে একটা ভয়াবহ পরিস্থিতি তৈরি করার চেষ্টা করেছেন, সেই চ্যালেঞ্জটাকে তিনি ওভারকাম করতে পেরেছেন। তো যে সমস্ত মোড়ল তার কাছে পরাজিত হয়েছেন, তারা কেউ কিন্তু বসে নেই। এই দেশকে অস্থিতিশীল করা, অর্থনৈতিকভাবে পঙ্গু করা, আজকে মাননীয় প্রধানমন্ত্রী এই কথাটাও বলেছেন, এই দেশকে অর্থনৈতিকভাবে পঙ্গু করতে চাই। তো সুতরাং সব চ্যালেঞ্জকে মোকাবেলা করার মতো সক্ষমতা কিংবা শক্তি একজন সাহসী শেখ হাসিনার আছে। পাশাপাশি আমার রতন ভাই যে এই বিষয়টা বললেন যে মানুষের ভিতরের যে একটা মনস্তাত্ত্বিক লড়াই শুরু হয়েছে, সব কিছু মিলে, ভয়, আতঙ্ক সব কিছু মিলিয়ে, তো আমার কাছে মনে হয় হয়তো এটাও আমরা কাটিয়ে উঠতে পারবো। রেমিটেন্স যোদ্ধারা যেভাবে টাকা পাঠিয়ে আমরা অর্থনৈতিক গতিপ্রবাহকে আমাদের সচল করবে, ঠিক একইভাবে এটাও হয়তো কাটিয়ে উঠতে পারবো। একটু সময়ের প্রয়োজন। আমার কাছে মনে হয় হয়তো বা এখন আমরা একটা স্বাভাবিক জীবনে ফিরে এসেছি, অন্ততপক্ষে স্বাচ্ছন্দ্যের সাথে মানুষ ঘর থেকে বের হয়ে তার স্বাভাবিক কাজকর্মগুলো করছে, অফিস, আদালত এবং নিত্য নৈমিত্তিক অনেক কাজ মানুষের থেকে সব কিছু কিন্তু করছে। এবং পাশাপাশি যেটা হলো আমরা একদম মানুষকে স্বস্তির জায়গায় নিয়ে আসা, আমি মনে করি হয়তো সপ্তাহ 2 সপ্তাহের মধ্যে এটা হয়তো একদম স্বাভাবিক যে স্বস্তি, এটা মানুষের মধ্যে ফিরে আসবে। জি, অসংখ্য ধন্যবাদ মাহমুদ সালাউদ্দিন চৌধুরী, কমরেড রাজুজ্জামান রতন, দুজনকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, দেশ সন্ধ্যা আজ এখানে শেষ করতে হবে। আবার দেখা হবে আগামীকাল একই সময় অন্য কোনো অতিথি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভ সন্ধ্যা।